হ্যালো এভরিওয়ান, আজকের জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর জন্য এবং যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে জীবকোষ ও টিস্যু। আমি তোমাদের শিক্ষক সমুয়েল রানা অধিকারী, সহকারী শিক্ষক, বাংলাদেশ 7th Day অ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে জীবকোষ ও টিস্যু নিয়ে আলোচনা করব। তো খুবই একটি ইম্পর্ট্যান্ট অধ্যায়, কারণ তোমাদের এখন এর উপরে বাড়ির কাজ চলছে, অ্যাসাইনমেন্ট চলছে। তো তোমরা জীবকোষ এবং টিস্যু এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে যে আগের শ্রেণীতে তোমরা জীবকোষ সম্বন্ধে ধারণা পেয়েছিলে এবং সেই সব ধারণার উপর ভিত্তি করে তোমরা এই অধ্যায়ের জীবকোষ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। এবং আমরা জানি যে সাধারণত অণুবীক্ষণ যন্ত্রে দেখা একটি জীব আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা ওই জীবের কোষের গঠন কি ধরনের হতে পারে, এই অধ্যায়ে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে বের করব। এবং এই অধ্যায় শেষে আমরা যে পাঠ শেষে যা আমরা শিখতে পারবো তা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীকোষের প্রধান অঙ্গনের মধ্যে কাজ ব্যাখ্যা করতে পারবো এবং উদ্ভিদ প্রাণীকোষের মধ্যে তুলনা করতে পারবো। স্নায়ু, পেশি, রক্ত, ত্বক এবং অস্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের বিভিন্ন ধরনের কোষের ভূমিকা বর্ণনা করতে পারবো এবং জীবদেহে কোষের উপযোগিতা মূল্যায়ন করতে পারবো। তোমরা পাঠ্য পুস্তক খুলেই তোমরা দেখতে পারবে যে এই অধ্যায় শেষে আমরা কি শিখতে পারবো। উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা করতে পারবো, প্রাণী টিস্যু ব্যাখ্যা করতে পারবো। এইরকম কোষ সমষ্টি এবং একই কাজ সম্পন্ন করে, একই ধরনের কাজ সম্পন্ন করে এই ধরনের কোষ সমষ্টিকে আমরা সাধারণত টিস্যু বলে থাকি। তো টিস্যু অঙ্গ এবং তন্ত্রের গঠন ব্যাখ্যা করতে পারবো, টিস্যুতন্ত্রের কাজ ব্যাখ্যা করতে পারবো, অঙ্গতন্ত্রের ধারণা এবং গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজ বা প্রাণী কোষ, প্রোটোজোয়া ইত্যাদি পর্যবেক্ষণ করতে পারবো। আর উদ্ভিদ এবং প্রাণী টিস্যুর চিত্র অঙ্কন করতে পারবো, যেটি খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের একটি অংশ। আর সঠিকভাবে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে পারবো, জীবের নানা কার্যক্রম, কোষের অবদান অনুধাবন করতে পারবো। তো এত কিছু আমরা আজকের ক্লাসে কভার করব না, তবে আমরা যতটুকু কভার করব ততটুকু আজকের জন্য হয়তো যথেষ্ট। আর তো আগের শ্রেণীতে তোমরা জেনেছো যে জীবকোষ হচ্ছে জীবদেহের একক, এবং এই জীবকোষ কি, কোনো বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন এবং জীবজ ক্রিয়াকলাপের একক হিসেবে বর্ণনা করেছেন। যেমন লোই এবং শিকেভিচ 1969 সালে তিনি বলেছিলেন যে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এমন সত্তাকে তিনি কোষ বলেছেন। তো দেখি কোষের প্রকারভেদ। সকল জীবকোষ একরকম নয়। আমরা জানি যে জীবকোষ বিভিন্ন আকৃতির এবং গঠনগত এদের মধ্যে পার্থক্য থাকতে পারে। তবে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি, যেমন আদিকোষ এবং প্রকৃত কোষ। তোমরা আগের শ্রেণীতে পড়ে এসছো, এটা তোমাদের কাছে পরিচিত। তো আদিকোষকে আমরা প্রাকৃতিক কোষও বলতে পারি, যেটাকে আমরা প্রোক্যারিওটিক সেল বলে থাকি ইংরেজিতে। এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না এবং এজন্য এদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়। এবং এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থা থাকে। তো এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না। আর রাইবোজোম অফকোর্স থাকে, কারণ তোমরা জানো যে রাইবোজোম আসলে প্রোটিন সিনথেসিসে অংশগ্রহণ করে। তো প্রোটিন সিনথেসিসের প্রয়োজন রয়েছে একটি কোষ আরেকটি কোষে পরিণত হওয়ার জন্য। তো ক্রোমোজোম কেবল ডিএনএতে থাকে। নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া হচ্ছে এ ধরনের কোষের উদাহরণ। তো দ্বিতীয় ধরনটি দেখি, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, যেটাকে আমরা ইউক্যারিওটিক সেল বলি ইংরেজিতে। তো এইসব কোষের নিউক্লিয়াসে সুগঠিত এবং নিউক্লিয়ার ঝিল্লি অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত থাকে এবং নিউক্লিয় বস্তুগুলো অফকোর্স পরিবেষ্টিত এবং সুগঠিত থাকে। এবং এসব কোষে রাইবোজোম সহ সব ধরনের অঙ্গাণু যেগুলো থাকা উচিত সেগুলো উপস্থিত থাকে এবং ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে। অধিকাংশ জীবকোষই আসলে এ ধরনের হয়ে থাকে। আর কাজের ভিত্তিতে এই প্রকৃত কোষ দু ধরনের হয়, দেহকোষ এবং জনন কোষ। আর দেহকোষকে সাধারণত আমরা সোম্যাটিক সেল বলে জানি। আর সোমা তোমরা জানো যে দেহকোষ, আর সোম্যাটিক সেল মানে দেহর কোষ। সো বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ আসলে অংশগ্রহণ করে এবং মাইটোসিস বিভাজন পদ্ধতিতে এরা বিভাজিত হয় এবং এরা আসলে আমাদের দেহের বৃদ্ধি ঘটায় এবং বিভিন্ন তন্ত্র এবং অঙ্গ প্রত্যঙ্গ গঠনে এই কোষ অংশ নেয়। সো একটা জিনিস সংক্ষেপে মনে রাখবে যে আমাদের দেহ গঠনের জন্য যে কোষগুলো অংশগ্রহণ করে তারাই হচ্ছে এই দেহকোষ বা সোম্যাটিক সেল। আর
নেক্সটটি হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। যৌন প্রজনন এবং যৌনক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ আসলে উৎপন্ন হয়, এবং মিওসিস পদ্ধতিতে আমরা পরবর্তীতে কোষ বিভাজন চ্যাপ্টারে গিয়ে দেখব যে আসলে মাইটোসিস এবং মিওসিস কি। আসলে দেহকোষ মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়, আর জনন কোষগুলো মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। তো মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়, এবং অপত্য জনন কোষ ক্রোমোজোম সংখ্যার মাতৃ জনন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে। এর অর্থটাও তোমরা বুঝবে যখন আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে গিয়ে এই ব্যাপারে আলোচনা করব। তো পুং ও জনন কোষগুলো আসলে মিলিত হয়ে আসলে একটি পূর্ণাঙ্গ প্রাণীর সৃষ্টি করে, এবং সেই প্রাণী আবার বৃদ্ধি পায় অফকোর্স দেহকোষের কারণে এবং দেহকোষের বৃদ্ধির কারণে। তো পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্টি হয় প্রথম কোষ, যেটাকে আমরা জাইগোট বলি, এবং জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে আসলে জীবদেহ গঠন করে থাকে। তো আসো দেখি আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ। তো উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীরা সকলেই আসলে প্রকৃত কোষধারী। তো এদের ভিতরে যে কোষগুলো থাকে এগুলো প্রকৃত কোষ, এবং প্রতিটি প্রকৃত কোষ আসলে অবশ্যই কতগুলো অঙ্গাণু নিয়ে তৈরি হবে, যেটা হচ্ছে অঙ্গের অঙ্গাণু। তো আসলে কোষ খুবই ছোট একটি অংশ, এবং তার মধ্যে আরো ক্ষুদ্র অংশ রয়েছে যেগুলোকে আমরা অঙ্গাণু বলে থাকি। আর এর মধ্যে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয় ধাত্র, যার ভেতরে আসলে সাইটোপ্লাজমের ভেতরে যে অংশগুলো থাকবে সে ভাসমান অবস্থা থাকবে। তো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলো আসলে আমাদের নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত থাকে, এবং নিউক্লিয়াসের অংশে যদি দেখবে যে নিউক্লিয়ার রন্ধ্র থাকে, মানে নিউক্লিয়াসের ভেতরের অংশ থেকে বাইরের অংশে বিভিন্ন ইনফরমেশন যাওয়া আসা করাবার জন্য যে রাস্তা সেটি, এবং নিউক্লিয়ার আবরণী, মানে নিউক্লিয়ার বস্তুগুলো ধরে রাখার জন্য যে আবরণটি রয়েছে, ক্রোমাটিন তন্তু, যেটার ভিতরে আসলে ক্রোমোজোম থাকে, ডিএনএ থাকে। সো নিউক্লিওপ্লাজম, যেটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরের প্লাজমা। সো এরপরে রয়েছে আন্তঃকোষীয় ফাঁক, মানে আন্তঃকোষের মধ্যস্থ যে ফাঁকা অংশগুলো থাকে, যেটার মাধ্যমে কোষের ভেতর থেকে এবং বাইরের থেকে ইনফরমেশন এবং বিভিন্ন পদার্থ আদান প্রদান হয়ে থাকে সেটি। এবং পরবর্তীতে গোলজি বস্তু রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, যেগুলো আসলে প্রোটিন সিনথেসিসে অংশগ্রহণ করে, এবং ক্লোরোপ্লাস্ট রয়েছে। যেহেতু উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণুসমূহ আমরা নিয়ে আলোচনা করছি, তো ক্লোরোপ্লাস্ট থাকবেই। সো ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট তোমরা এর পরে পড়বে। তো তৎসঙ্গে লাইসোসোম এবং কোষ প্রাচীর, বিশেষ করে আমরা পড়ব যখন উদ্ভিদ কোষ হয়ে থাকে এটা, কারণ কি আমরা জানি প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তো উদ্ভিদ কোষের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বিশাল বড় একটি কোষ গহ্বর, তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। সো তোমরা এই ছবিটি আঁকার চেষ্টা করবে, কারণ কি আমাদের অনেক সময় পরীক্ষাতে আসে, সৃজনশীল পরীক্ষায় আসে যে একটি প্রাণী কোষের কিংবা উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করো, চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো এটি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আর দেখতে পাচ্ছ একটি প্রাণী কোষ, এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলো এখানে চিহ্নিত করে দেখানো হয়েছে, যেখানে মাইক্রোভিলাস শুরুতেই রয়েছে, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা আমরা উদ্ভিদ কোষেও দেখেছি, তারপর মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষেও থাকে, গোলজি বস্তু, সেন্ট্রোসোম, নিউক্লিওর পর্দা, নিউক্লিয়াসের একটি অংশ, নিউক্লিও প্রোটিন এবং নিউক্লিওপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, কোষ গহ্বর এতটা বড় থাকে না, উদ্ভিদ কোষের মতো ছোট করে থাকে। তো এই প্রাণী কোষের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। কোষ প্রাচীর আসলে উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ এটা প্রাণী কোষে থাকে না, এটি মৃত জড়বস্তু দিয়ে তৈরি, এবং প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, আগেই বলেছি। এবং কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল হয়ে থাকে, এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবিরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন এবং লিপিড, পলিস্যাকারাইড ইত্যাদি দিয়ে তৈরি, এবং ছত্রাকের কোষ প্রাচীর আসলে কাইন্টিন দিয়ে। এবং প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট, এবং মধ্যপদার উপরে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি হয়, এবং এই প্রাচীরের মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বলে, এবং কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে, এবং পাশের কোষের সাথে প্লাজমা ডেজমাটা, মানে আণুবীক্ষণিকে কতগুলো নালী রয়েছে, এগুলো সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে, পানি এবং খনিজ লবণ চলাচলে নিয়ন্ত্রণ করে। তো আমরা জানি যে আসলে আমাদের সার্কুলেটরি সিস্টেমের জন্য প্রাণীদের শরীরে রক্ত সংবহন তন্ত্র রয়েছে, তবে উদ্ভিদের সেই তন্ত্র নেই। আসলে এই কোষ প্রাচীর কিন্তু একটি বিশেষ ভূমিকা পালন করে এই পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণের জন্য।
আর প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভেতরের যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে, সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। আমরা আসলে কোষ প্লাজমা মেমব্রেনকে বাদ দিয়ে এর ভেতরে যা থাকে সেটাকে আসলে প্রোটোপ্লাজম বলতে পারি। আর কোষঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই আসলে প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিল্লির নিজেও প্রোটোপ্লাজমের একটি অংশ, এবং কোষঝিল্লি ছাড়া এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। তো প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তরের স্থিতিস্থাপক পর্দা থাকে এবং তাকে কোষঝিল্লি বা প্লাজমা লেমা বলে। আসলে কোষঝিল্লির ভাঁজগুলোকে মাইক্রোভিলাই বলে। তোমরা যখন প্রাণী কোষ এঁকেছো, তোমরা একটি কতগুলো অভিক্ষেপের মতো এঁকেছো, তো ওগুলোই আসলে মাইক্রোভিলাই। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। আর তোমরা কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন এগুলো শুনলেই বারবার রিপিট হবে যে লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। আমরা পরবর্তীতে এটা নিয়ে আরো আলোচনা করব। তবে কোষঝিল্লি একটা বৈষম্যভেদ্য পর্দা। আর এখানে অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল করতে পারে, এবং পাশাপাশি কোষগুলোর মধ্যে এরা সম্পর্ক বজায় রাখে। আমরা আজকে জীবকোষের প্রকারভেদ, এরা আদি কোষ এবং প্রকৃত কোষ, এবং উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণুর কাজ, এবং কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, কোষঝিল্লি নিয়ে আমরা আলোচনা করেছি। তো নেক্সট ক্লাসে আমরা এই ব্যাপারে আরো বিশদ আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।